স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। পঞ্চগড়ে কনকনে ঠান্ডার দাপট, ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কনকনে শীতে স্থবির জনজীবন, ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। ভালোই ঠান্ডা, কয়েকদিনের থেকে আজকে আবার বেশি কুয়াশা, ঠান্ডা, প্রচুর পরিমাণ কুয়াশা। আমরা গাড়ি চালাতে পারতেছি না, খুব সমস্যা। করানো হয় নাই, এই জন্য খুব ঠান্ডা অনুভব হচ্ছে এবং খুব ঠান্ডা লাগছেও। সকাল উঠে এত বেশি ঠান্ডাতে হাত পা পুরো কাঁপতেছে। আগামীকালকে থেকে মোটামুটি তাপমাত্রা আমাদের রংপুর, রাজশাহী ওই ডিভিশনগুলোতে সামান্য বাড়তে পারে। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে হাঁস বেচাকেনা, চাহিদার সাথে সমান তালে বেড়েছে সরবরাহ। তীব্র শীতে মাছ শিকার ব্যাহত হয়, বেড়েছে দাম। এ নিয়েও এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই শীত প্রসঙ্গে জানাতে চাই। পঞ্চগড়ে কনকনে ঠান্ডার দাপট বেড়েছে। আজ রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কনকনে হাওয়ায় কাঁপছে মানুষ, স্থবির জনজীবন। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা তাদের। একই অবস্থা যশোরের। এদিকে শীতের কারণে সারা দেশেই বাড়ছে ঠান্ডাজনিত রোগ। অনেক হাসপাতালে ভর্তি হয়েছেন ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। আবহাওয়া অফিস বলছে দেশের ৯ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। ১৭ জানুয়ারির পর রাজশাহী, রংপুর, খুলনা সহ সারা দেশে বাতাস ও কুয়াশা বাড়বে, অনুভূত হবে বেশি শীত। আজকে গতকালকের তুলনায় ২-৩ ডিগ্রি সারা দেশে কিছু বেশিরভাগ অংশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে আসছে। আগামীকালকে থেকে মোটামুটি তাপমাত্রা আমাদের রংপুর, রাজশাহী ওই ডিভিশনগুলোতে সামান্য বাড়তে পারে এবং অন্যান্য যে ডিভিশনগুলো আছে সেটা আমাদের মিনিমাম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বলে সেটা কিছুটা বাড়তে পারে রংপুর এবং রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশন। আর অন্যান্য জেলাতে প্রায় অপরিবর্তনে থাকতে পারে। তবে যেহেতু কুয়াশামুক্ত আকাশ, এখন সকাল দিকে কুয়াশা কেটে যাচ্ছে, তো দিনের তাপমাত্রাটা এখন বাড়তির দিকে থাকতে পারে। তা আগামী 2 থেকে 3 দিন আমাদের দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে। শীতের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী এবং নীলফামারীর সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। প্রথমে যেতে চাই অনিকের কাছে। অনেক জেলায় শীতের তীব্রতা কেমন দেখছেন এবং আবহাওয়া অফিস কি বলছে? বন্যা আসলে চুয়াডাঙ্গার যে শীতের প্রকোপ, এখানে না আসলে আসলে বোঝা যাবে না শীতের যেই দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আসলে সকাল থেকে আমি দেখেছি। ভোরে কিন্তু আসলে ঘন কুয়াশায় ঢাকা ছিল সড়কের চারপাশ। জীবিকার প্রয়োজনে যারা বাসা থেকে বের হয়েছে সকালে, তারা কিন্তু আসলে দুর্ভোগের বেশি পড়েছে। আমি দেখেছি যে দিন আনা খেটে খাওয়া মানুষ যারা রাস্তার পাশে বের হয়েছিল, তারা খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে। সকাল 8টা সাড়ে 8টা নাগাদ সূর্যের দেখা মিললেও সেই সূর্যের কিন্তু উত্তাপ ছিল না। এখন যে অবস্থা, এখন সূর্যর দেখা মিলেছে এবং সেই উত্তাপও আছে, কিন্তু এই সূর্যের উত্তাপ কিন্তু আসলে বিকালের পরে আর থাকবে না। সন্ধ্যার পরে
আসলে সাধারণ মানুষ এই ঠান্ডায় এই শীতে চরম আকারে এক প্রকার দুর্ভোগে পড়বে। সন্ধ্যার পরে সড়কে মানুষজনের উপস্থিতি একেবারেই কমে যাচ্ছে। বিশেষ করে আসলে এই শীতে সবথেকে দুর্ভোগে পড়েছে যারা শ্রমজীবী মানুষ আছে, যাদের আসলে প্রতিদিন আসলে বাসা থেকে বের হতে হয়। তাদের আয়ের উৎসে আসলে একটা বড় ভাটা পড়েছে। আমার সাথে সকালে বেশ কয়েকজন শ্রমিকের কথা হয়েছিল, তারা বলছে যে সকাল ভোরে তারা যখন বাসা থেকে বের হয়েছিল আসলে রাস্তায় কাজের সন্ধানে তখন যারা দাঁড়িয়েছিল, কাজ না পেয়ে আসলে অনেকেই বাসায় ফিরে গেছে। যারা কাজ পেয়েছিল তারা এই শীতের মধ্যে কষ্ট আসলে সহ্য করেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাকে বলছে যে এমন শীতের প্রকোপ আরও বেশ কয়েকদিন থাকবে। জানুয়ারি মাসের 17-18 তারিখের দিকে এই তাপমাত্রা আরও নিচে নেমে যাবে। সেই সময় কিন্তু শীতের যে দাপট সেটি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। এছাড়া শীতের এই তাপমাত্রা কমে যাওয়ায় শীত বাড়ায় হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমি সকাল থেকেই আছি চুয়াডাঙ্গার সরোজগঞ্জে। আমি এসে দেখেছি যে সরোজগঞ্জের যে খেজুরপুরের হাট আছে, এখানে কিন্তু আসলে অন্যান্য দিনে মানে অন্যান্য সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, শুক্রবার এবং সোমবার। প্রতি সপ্তাহে এখানে ভোর থেকে হাটটি জমজমাট হয়ে ওঠে, কিন্তু আজ কিন্তু ভোরে কিন্তু আসলে সেমন জমজমাট হয়নি হাটটি। মানুষের গাছেদের উপস্থিতি একেবারেই কম ছিল। তো সবশেষ মিলিয়ে শীত কিন্তু আসলে দাপট বয়ে আনছে চুয়াডাঙ্গাতে। তো শীত পরিস্থিতি নিয়ে বন্যা আমার কাছে এই ছিল সবশেষ। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তী যুক্ত ছিলেন এবং সৈয়দপুরে একটু যেতে চাই আমিরুল বাপ্পি, সেখানে নিশ্চয়ই অনেক ঠান্ডা পড়েছেন। আমরা যেমনটি বলছিলাম আগের যে প্রতিবেদন বা আগের যেই তথ্যগুলো আমরা দিচ্ছিলাম সেখানে বলছিলাম, সেখানেও নিশ্চয়ই একই অবস্থা। জানতে চাই নিম্ন আয়ের যেসব মানুষ আছেন তারা তো কাজে যেতে পারছেন না, তাদের সহায়তায় প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা? বর্ণা, যে শীতের যে তীব্রতার যে বিষয়টি সেটি আমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। একেবারেই সকাল সকাল সেটি থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন রোদ উঠে যায় তখন সেই তীব্রতাটা কমে যায় এবং এখন যথেষ্ট চনমনে রোদ উঠেছে সৈয়দপুরে। এবং আমরা আগের খবরেও যখন যুক্ত ছিলাম তখনও রোদের তীব্রতাটা এত ছিল না। তো সেই দিক থেকে আসলে সাধারণ খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগের বিষয়টি সেটি এই বছরে এখনও পর্যন্ত, এই মৌসুমে এখনও পর্যন্ত আমরা সেভাবে দেখিনি। আর প্রশাসনের তরফ থেকে যেসব সহায়তার কথা সাধারণত আমরা দেখে থাকি বা অন্যান্য বছর দেখে থাকি, যে শীতবস্ত্র বিতরণ বা অন্যান্য সহায়তা, সেগুলো কিছু কিছু সরকারি বেসরকারিভাবে শুরু হলেও অন্যান্য সহায়তার এখনও পর্যন্ত সেরকম কোনো প্রয়োজন পড়ছে না। কারণ আমি যেটি বললাম যে সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও যখনই বেলা বাড়ছে তখন কিন্তু তাপমাত্রাটা কমে যাচ্ছে, যার কারণে অন্যান্য বছর যে আমরা কষ্টের বিষয়টি দেখি সেটি এখনও পর্যন্ত দেখিনি। আজকে যেমন সৈয়দপুরে সকাল 6টায় রেকর্ড করা হয়েছিল 11.1 ডিগ্রি এবং সকাল 9টায় 10.8 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ কিছুটা কমে গেলেও তারপরেই যে তীব্র যে শীতের যে অনুভূতি সেটি একেবারেই কমে গেছে। এখন এত বেশি চনমনে রোদ উঠেছে যে বাতাস বইছে, সে বাতাসেও আসলে শীতের সেই অনুভূতিটি এখন পাওয়া যাচ্ছে না। এটি হয়তো দুপুর নাগাদ থাকবে, তারপরে ধীরে ধীরে আবার বিকাল নাগাদ এই অনুভূতিটি কমে যাবে। তো আমরা এই অবস্থাটা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এবং এই বাতাসটা থাকার কারণে অন্য মৌসুমে যে আমরা কুয়াশার যে তীব্রতাটা দেখি সেই তীব্রতাও কিন্তু এই বছর এখন পর্যন্ত সেইভাবে লক্ষ্য করা যায়নি, যার কারণে যে দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করে সেগুলো চলাচল স্বাভাবিকভাবেই করছে এবং সন্ধ্যার পরে হয়তো আবার কিছুটা তাপমাত্রা নেমে যেতে পারে, এরকমটি আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। তো বন্যা, এই ছিল আমার কাছে সৈয়দপুরের শীত নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি। শীত এলেই আবহমান বাংলায় অনেক রকম পিঠাপুলির আয়োজন শুরু হয়। এই ধারাবাহিকতায় সিলেটের একটি স্কুল প্রাঙ্গণে চলছে দিনব্যাপী পিঠা উৎসব। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। পিঠা উৎসবের সবশেষ জানতে চাই এবং কত রকমের পিঠা পাওয়া যাচ্ছে সেখানে?
দেখুন, হাজার বছরের ঐতিহ্যের সাথে মিশে আছে এই পিঠা উৎসব। পিঠার আনন্দে সকাল থেকে কিন্তু মেতে উঠেছেন সিলেটের সংস্কৃতি প্রেমীরা এবং পিঠা প্রেমীরা। নানা ধরনের নানা পদের পিঠার সমাহার কিন্তু আজকে আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে আজকে কিন্তু এই উৎসবকে সামনে রেখে নানা ধরনের আয়োজন, বর্ণিল আয়োজন কিন্তু হয়েছে। যেমন সকাল থেকে আমরা যদি দেখি দলীয় সঙ্গীত, আবৃত্তি, নৃত্য সহ নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন ছিল এবং শিশু কিশোররা কিন্তু আনন্দে উদ্বেল হয়ে তারা উপভোগ করেছেন। এবং আজকে যদি আমি একটু জানিয়ে রাখি যে পিঠা আজকে যে আমাদের ঐতিহ্যের সাথে বিন্নি চালের পিঠা, চিতই পিঠা, দুধ পুলি, বাপা পিঠা, তেলের পিঠা, সিলেটের স্পেশাল বিশেষ কিছু পিঠা রয়েছে, মালপোয়া জাতীয় পিঠা, তেলের পিঠা, এরকম অনেক ধরনের পিঠা কিন্তু আজকে রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে বেশ মুখরোচক পিঠা কিন্তু আজকে তারা এখানে নিয়ে এসেছেন। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র যে পিঠা উৎসব এখানে পিঠার আনন্দেই নয়, এখান থেকে নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হয়। তারা কিন্তু এখানে আমরা দেখেছি নারী উদ্যোক্তারা বিশেষ করে তারা তাদের পিঠার পসরা মেলে ধরেছেন এবং বেশ ভালো বেচাকিনিও হচ্ছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আজকে শ্রুতি পিঠা উৎসবের যে মূল বিষয়, মূল প্রতিপাদ্য হচ্ছে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই প্রতিপাদ্য নিয়ে তারা আজকের এই পিঠা উৎসবটি আয়োজন করেছেন। নতুন প্রজন্ম যাতে এগিয়ে যায়, নতুন প্রজন্ম যাতে সকল বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় এবং তারা যেন সোচ্চার থাকে, তারা যেন সকল বাধা সকল নিষেধকে ছাপিয়ে যেন নতুন সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়, সেটুকু কিন্তু চাওয়া সবার। এই জন্যই কিন্তু পিঠা উৎসবে আমরা দেখেছিলাম যে শিশু কিশোররা সবচেয়ে বেশি, তরুণীরা এসেছেন এবং আমরা দেখেছি যে নানা রকমের পিঠার আয়োজনে সবাই মেতে উঠেছেন। নতুনভাবে সবাই যেন নতুন বাংলাদেশ পান, এমনটাই চাওয়া সবার। আর এই ছিল শ্রুতি পিঠা উৎসব থেকে আমার কাছে সর্বশেষ। সিলেটের পিঠা উৎসব থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের মাধ্যম হিসেবে পাঠ্য বইকে ব্যবহার করে আসছিল। শেখ হাসিনার ছবি ও বাণী ছিল অধিকাংশ বইয়ের কাভারে। এবার জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের আঁকা বাছাই করা গ্রাফিতি এবং বিভিন্ন মনীষী কোরআন হাদিসের বাণী সেখানে যুক্ত করা হয়েছে। পাঠ্য বইয়ের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক স্থাপনে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদরা। 24-এর গণ অভ্যুত্থানের সাক্ষী এসব গ্রাফিতি সংগ্রহেরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। তখনও বিজয় নিশ্চিত নয়, আন্দোলন তুঙ্গে, চলছে গণহত্যা। এমন সময় দোয়েল চত্বর শহীদ মিনারে মজলুম শিক্ষার্থীদের সমর্থনে রিকশাচালক সুজনের স্যালুট। এরপর সেই স্যালুট দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে। সুযোগ হয়নি স্কুলে পড়বার, তবু সেই স্যালুট সুযোগ করে দিয়েছে পাঠ্য বইয়ের অংশ হবার। 2025 সালের এবারে যে পাঠ্য বই, সেখানে হচ্ছে ওই যে আপনার সেই ঐতিহাসিক স্যালুটের ছবি। মগবাজার মোড়ের এই গ্রাফিতেই 2025 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের 3টি বইয়ের ব্যাখ্যাভারে রাখা হয়েছে। নির্বিচারে জানি গুলি করে মারছে ছাত্র ভাইদেরকে, সেই জন্য আমি একটা সেলুট দিছি। আমার এই সেলুটের মানে আসছিল কি, যারা ঘরে বসে আছিলেন, যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, আপনারা নেমে যান। সংশ্লিষ্টদের মতে বিগত সময়ে পাঠ্য বইকে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের পোস্টারে পরিণত করে। তবে এবার বইয়ের কাভার থেকে শেখ হাসিনার ছবি আর বাণী বাদ দিয়ে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি স্থান পেয়েছে। একই সঙ্গে বিভিন্ন মনীষী ও কুরআন হাদিসের বাণীও। শিক্ষার্থীদের আঁকা অসংখ্য গ্রাফিতির মধ্যে সর্বজনীন মানবিক আবেদন এবং দেশপ্রেম সৃষ্টি করে এমন বাছাইকৃত 40টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের 90টি বইয়ের ব্যাককাভারে স্থান পেয়েছে। এই যেমন 1971 আর 2024 যে একই সূত্রে গাঁথা, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এই গ্রাফিতি তারই কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ, এই গ্রাফিতি তারই প্রমাণ। স্বাধীনতা সার্বভৌমত্বে হুমকি এলে সব দল মত যে এক হয়ে যায়, এখানে সেটি স্পষ্ট। এই গ্রাফিটিগুলো হচ্ছে আমাদের এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সবচাইতে শৈল্পিক প্রকাশগুলোর একটি। এই মাধ্যমটিও চমৎকারভাবে মানুষ গ্রহণ করেছে। দেওয়ালে দেওয়ালে সারা দেশে
এই অভিনব কাজটি তারা করে ফেলেছে। সুতরাং এটাকে একটা আমাদের স্যালুট জানানো দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা পাঠ্য বইয়ের পেছনে যে গুলো সর্বজনীন আবেদন সৃষ্টি করেছে তাদের স্বপ্নের কথাগুলো আমরা সেগুলোকে বাছাই করে এখানে বইয়ের পেছনে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতি এঁকেছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয়। দেয়ালে আঁকা গ্রাফিতি যখন পাঠ্য বইয়ে, তখন তাদের অনুভূতি কি? আগে হচ্ছে গিয়ে আমরা সবসময় শেখ মুজিবুর রহমান, তারপর শেখ হাসিনা, শেখ রাসেলের ছবি সবসময় বইয়ে দেখতাম। আমি দেখতেছি কি মানে অনেক জায়গা থেকে ওই আর্টগুলো আমাদের বইয়ে লাগানো হয়েছে। এখন ওগুলো দেখে নিজেদের একটা আনন্দ যে আমরা এটা অর্জন করেছি, আমরা যে একটা ভালো কাজ করছি বা একটা বিপ্লবের অংশ ছিলাম, সেটা ইতিহাস থেকে এত তাড়াতাড়ি মুছে যায় নাই। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীরা ভাবেননি তাদের আঁকা গ্রাফিতি তাদেরই পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীর সঙ্গে পাঠ্য বইয়ের সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদরা। ২৪-এর গণ অভ্যুত্থানের সাক্ষী এসব গ্রাফিতি সংরক্ষণেরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চট্টগ্রামে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ব্যতিক্রমী বই বিনিময় উৎসব। জামাল খান মোড়ে দিনব্যাপী এই উৎসবে যোগ দিয়েছেন নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, বই বিনিময় উৎসবে আসলে কি ধরনের কার্যক্রম চলছে এখন, বিস্তারিত জানতে চাই। বর্ণা, মূলত আমরা বই কিনে পড়া কিংবা বই উপহার পাওয়ার কথা শুনেছি, কিন্তু বই বিনিময় করা যায় সেই ধারণাটি আসলে নিয়ে এসেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। তার মধ্যে ফেইল্ড ক্যামেরা স্টোরেজ একটি, যারা চট্টগ্রামের এই জামাল খান মোড়ে ষষ্ঠ বছরের মতো এই বই বিনিময় উৎসবের আয়োজন করেছে এবং এবারের আয়োজনটি তারা যারা জুলাই শহীদ তাদের স্মরণে উৎসর্গ করেছেন। বই বিনিময়টি উৎসবে কেন পরিণত হয়েছে আপনি হয়তো ক্যামেরায় এই চিত্র দেখলেই সেটি বুঝতে পারবেন। শীতের এই সকালবেলা যেখানে মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া বের হয় না, সেখানে আমরা দেখছি প্রত্যেকটি স্টলের সামনেই শত শত শিক্ষার্থী ভিড় করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। শুধু শিক্ষার্থী নয়, আসলে বইপ্রেমী মানুষ তো সব বয়সী মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের বা ঘরের ছোট মানুষটিকে হাতে ধরে এক হাতে বই নিয়ে আসলে ঘরের যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু আসছেন এখানে। এবার তারা বলছেন যে 11টি স্টলে তারা এটি আয়োজন করেছেন এবং ভাগে ভাগে কথা সাহিত্য রয়েছে, প্রবন্ধ রয়েছে, রচনা রয়েছে, কবিতা এবং একাডেমিক বইও এর পাশাপাশি। যেহেতু বছরের শেষ, যারা সিনিয়র হয়েছেন, নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, তারা পরের শ্রেণীর যেই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে আগের শ্রেণীর যে বই সেটি হস্তান্তর করছেন। অর্থাৎ এই কথা সাহিত্য বা প্রবন্ধ উপন্যাসের পাশাপাশি দেখা যাচ্ছে যে একাডেমিক বইয়েরও একটি চাহিদা রয়েছে। সব মিলিয়ে আসলে সকালের এই সময়টির পরে যারা আয়োজক তারা বলছিলেন যে দুপুরের পর থেকে মূলত সন্ধ্যা পর্যন্ত এখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম, সবচেয়ে বেশি ভিড় হয় এবং তারা যেটি বলছেন যে গেল বছর তারা প্রায় 25,000 বইয়ের বিনিময় করেছেন এই উৎসবকে ঘিরে এবং এবছর তারা অন্তত 30,000 বই বিনিময় হবে বলে তারা ধারণা করছেন এবং বাজার মূল্যে যদি আমরা ধরি সেটি প্রায় 30 লাখ টাকার মতো, যদি প্রত্যেকটি বই আমরা 100 টাকা করে গড়েও হিসাব করি। আর তারা যেটি বলছেন যে বই বিনিময় শুধু একটি বইয়ের বিনিময় নয়, কারণ এটি একটি জ্ঞানের বিনিময়, এটি তথ্যের বিনিময়। কারণ তারা বলছেন যে একটি সমাজ সংস্কার হয়, একটি সমাজ যেভাবে এগিয়ে যায় সেটি আসলে জ্ঞানের হাত ধরেই এগিয়ে যায় এবং জ্ঞান যতটা বিনিময় হবে তত বেশি আসলে বিস্তৃত হয় এবং একটি সমাজ বা রাষ্ট্র এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন প্রজন্ম, জ্ঞানমুখে একটি নতুন প্রজন্ম করার জন্য আসলে এই তথ্য কিংবা জ্ঞানের বিনিময়ের কোনো বিকল্প নেই। সব মিলিয়ে তারা বলছেন যে এই আয়োজনটি এবারই প্রথম। তারা বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সরকারের যে পৃষ্ঠপোষকতা সংস্কৃতি মন্ত্রণালয়ের সেটিও পেয়েছেন এবং তারা আশা করছেন শুধুমাত্র এটি চট্টগ্রামে নয়, তারা আশেপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে এবং ভবিষ্যতে দেশের 7টি বিভাগে তারা আসলে এই উৎসবটি ছড়িয়ে দিতে চান। তারা আশা করছেন তারা চট্টগ্রামে যে পরিমাণ সাড়া পাচ্ছেন সেটি হয়তো ভবিষ্যতে একটি বড় প্ল্যাটফর্মে দাঁড়াবে দেশ জুড়ে। তো এই ছিল আমার কাছে বই বিনিময় উৎসবের সবশেষ খবর।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বাজারে বেড়েছে হাঁস বেচাকেনা, চাহিদার সাথে সমান তালে বেড়েছে সরবরাহ। শীতের এই সময় হাঁসের কেনা বেচার খবর জানাতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী মাহফুজ। মাহফুজ, জানতে চাই হাঁসের দাম নিয়ে, কোন হাঁসের দাম ঠিক কেমন, এবং এই ক্রেতা যারা আছেন তারা আসলে দাম দর নিয়ে কি বলছেন জানতে চাই। দেখুন, শীতের সময়টাকে হাঁসের বেচা কেনার মৌসুম হিসেবে ধরা হয়। এই সময়টাতে আসলে যারা এখানে ক্রেতা হয়ে আসছেন তাদের অনেকের সাথে কথা বলছি, তারা বলছেন মূলত এই সময়ে হাঁসের যে স্বাদ সেটি বছরের অন্য সময়গুলোতে পাওয়া যায় না, যার কারণে শীতকালে হাঁসের চাহিদাটা বেড়ে যায়। আমরা বাজারে এসেও কিন্তু সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। অন্যান্য সময়ে যে পরিমাণ হাঁস বিক্রি হয়, শুধু শীতকালেই তার কয়েক গুণ বিক্রি বেড়ে যায়। এখানে যারা বিক্রেতা আছেন সেই বিক্রেতারা কিন্তু চাহিদার কথা মাথায় রেখে গ্রামগঞ্জ থেকে হাঁস সংগ্রহ করে বাজারে নিয়ে আসছেন, এবং বাজারে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি 3 ধরনের হাঁস এখানে পাওয়া যাচ্ছে। তার মধ্যে পাতি হাঁস রয়েছে, চীনা হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে। তবে চট্টগ্রামের বাজারে পাতি হাঁসের চাহিদাটাই সবচেয়ে বেশি, এবং দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইভাবেই হাঁস বিক্রি হচ্ছে। প্রতি পিস অনুযায়ী যেমন হাঁস বিক্রি হচ্ছে, আবার কেউ কেউ এখানে বিক্রি করছেন কেজি প্রতি। পিস অনুযায়ী এখানে পাতি হাঁস আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা, আবার সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে 1500 টাকা পর্যন্ত পিস অনুযায়ী হাঁস বিক্রি হচ্ছে। আবার কেজিতে যারা হাঁস বিক্রি করছেন তারা কিন্তু 500 550 টাকা কেজিতে বিক্রি করছেন পাতি হাঁস, আর চীনা হাঁস এখানে বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কেজি ধরে। এবং ব্যবসায়ীরা বলছেন যে অন্য সময়ে চাইতে তাদের এই সময়টাতে হাঁসের বেচাকেনাটা বেড়েছে, যার কারণে তারা সরবরাহ বাড়িয়েছেন। আর ক্রেতাদের ক্ষেত্রে তারা দাম নিয়ে তেমন বেশি আপত্তির কথা বলছেন না। তারা বলছেন যেহেতু বছরের নির্দিষ্ট একটা সময়ে মূলত হাঁসের চাহিদাটা বেশি থাকে, যার কারণে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিলেও তারা চাহিদা অনুযায়ী পাচ্ছেন, যার কারণে সন্তুষ্টির কথাও বলছেন। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে হাঁসের পাশাপাশি কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে হাঁসের ডিমের চাহিদাটাও বেড়েছে। অন্য সময়ের চাইতে আমরা এখানে যারা ডিম বিক্রি করেন তাদের সাথে কথা বলছি যে কয়েক গুণ ডিম বিক্রি বেড়েছে, এক্ষেত্রে দামও খানিকটা বেড়েছে। অন্য সময়ে প্রতি পিস হাঁসের ডিম যখন বিক্রি হতো 17 টাকা কিংবা 18 টাকা, আজকের বাজারে কিন্তু হাঁসের ডিম পিস অনুযায়ী বিক্রি হচ্ছে 19 টাকা 15 পয়সায়। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে শীতকে উপলক্ষ করে চট্টগ্রামের বাজারগুলোতে হাঁসের চাহিদা যেমন বেড়েছে তেমনিভাবে বেচা বিক্রিও বেড়েছে এবং সরবরাহ বেড়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে হাঁসের বেচা কেনা এবং সরবরাহের সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী গাজী মাহফুজ। তীব্র শীতে ব্যাহত হচ্ছে নদী ও সমুদ্রের মাছ শিকার, এতে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। বাজারে মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। মাছের বাজার নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানতে চাই চাঁদপুরের বাজারে কোন মাছের দাম এখন ঠিক কেমন? বর্ণা, আসলে আমি আছি এই মুহূর্তে শহরের ওয়ারলেস বাজারে। এই বাজারটা কিন্তু সকাল থেকে বেশ জমজমাট হয়ে ওঠে, এবং আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে বাজারে এসে যা দেখতে পেয়েছি, মাছের কিন্তু সরবরাহ খুব একটা নেই বললেই চলে। বিশেষ করে নদীর যে মাছ রয়েছে চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে কিন্তু ইলিশের দেখা কিন্তু তারা পাচ্ছেন না। এর প্রভাব কিন্তু পড়েছে বাজারে। আমি আসলে বাজার ঘুরে যা দেখতে পেয়েছি, বড় সাইজের ইলিশের কিন্তু দেখা নেই বললেই চলে। এখানে মূলত এখন জাটকার চেয়ে কিছুটা বড় এবং মাঝারি সাইজের, বিশেষ করে 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তার দাম কিন্তু অনেক বেশি বলে জানাচ্ছেন যারা বিক্রেতা এবং ক্রেতা উভয়ই। আজকের বাজারে 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ তা বিক্রি করা হচ্ছে 1500 টাকা ধরে। তাছাড়া ছোট সাইজের জাটকার যে কিছুটা বড় কিংবা জাটকা সাইজের যে ইলিশ রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। এছাড়া নদীতে পাওয়া পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। এছাড়া আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে শীতের কারণে কিন্তু এখন যারা চাষকৃত মাছ যারা নিয়ে আসতেন তারাও কিন্তু ধরতে তাদের কিছুটা বিড়ম্বনা হচ্ছে, যার কারণে কিন্তু চাষকৃত মাছের দামও কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, চাঁদপুরের এই বাজারে বর্তমানে তেলাপিয়া প্রকারভেদে বিক্রি করা হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি দরে। তাছাড়া চাষকৃত পাঙাশ মাছ
বিক্রি করা হচ্ছে 180 থেকে 190 টাকা দরে। এছাড়া কই, শিং, শোল এই জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 800 টাকার মধ্যে, এবং কার্প জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে 350 থেকে 450 টাকার মধ্যে। আসলে সবকিছু মিলিয়ে বাজারে ক্রেতাদের সরবরাহ উপস্থিতি বেশ জমজমাট হলেও কিন্তু মাছের দাম কিছুটা বাড়ায় ক্রেতারা কিন্তু হতাশায় প্রকাশ করছে। তো সবকিছু মিলিয়ে বর্ণনা এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুর থেকে মাছের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন তালহা জুবায়ের। গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিমান্ডে নিয়ে আমাদেরকে নেতৃবৃন্দকে কঠিন নির্যাতন করছে, আমরা আল্লাহর কাছে শুধু চোখের পানি ফেলছি। 5 আগস্ট সকাল থেকে আমরা শুনতে পেলাম কিছুক্ষণ পরে হয়তো সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা টেলিভিশনের সামনে অবস্থায় বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দ অপেক্ষা করতে লাগলাম, সেনাপ্রধান আসে না। চরম উদ্বেগ উৎকণ্ঠা, 12টা, 1টা, 2টা, 2:15। কিছুক্ষণের মধ্যে দেখি টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। বন্দীরা চোখের পানিতে চিন্তা করে গেল আল্লাহর কাছে। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের এবং আমি এক জায়গায় ছিলাম। তাহের ভাই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। আমরা কল্পনা করিনি আমাদের এই দলগুলো এই অত্যাচারী শাসক থেকে এইভাবে জাতিকে মুক্তি দেবে আমরা বুঝতে পারি। 17-18 বছর কত মানুষ কেটেছে, আমরা ভেবেছিলাম এই স্বৈরাচার কত মানুষকে হত্যা করলো, কত নেতাকে মিথ্যা মামলায় কারাগারে দিল। গাজীপুরে বক্তব্য রাখছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। যুক্ত ছিলাম সেখানে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বরিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, লিফলেট বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে আসলে তারা কি বলছেন জানতে চাই। বন্যা, আজকে দ্বিতীয় দিনের মতো বরিশালে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে, এবং এতে আমরা বেলা 11টা থেকেই দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা বিভিন্ন পর্যায়ে গিয়ে আসলে এই জনসংযোগটি করছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে নতুল্লাবাদ এলাকায় যে সব দোকানপাট, বাস কিংবা অটোরিকশা, যে ধরনের সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে গণসংযোগটি করছেন তারা। এবং এ সময় তারা বলছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি আগামী 15 দিনের মধ্যে আসলে বাস্তবে তারা দেখতে চান, এবং এখানে তারা 7টি দাবির কথাও বলছেন। দাবিগুলো যদি বলি যে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। এছাড়া ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এছাড়া 1947 সালের পাকিস্তানি আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এছাড়া 2024 সালের জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এছাড়া অভ্যুত্থানে আওয়ামী লীগ দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করার কথাও তারা বলছেন। এবং তারা এই সময় বলছেন যে বাংলাদেশ যাতে আগামীতে সুন্দর এবং সুষ্ঠু সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে সে কারণে কিন্তু আসলে এই ঘোষণাপত্র এবং সেখানে সকলের অংশগ্রহণ তারা কামনা করছেন। এবং তারা আগামী 15 দিনের একটি সময় কিন্তু বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যেই এই ঘোষণাপত্রটি প্রকাশ করতে হবে। এছাড়া যদি আরও একটু বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সব ধরনের বৈষম্য নিরসনের মধ্যে দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে এই ঘোষণাপত্রের মধ্যে। এরকম 7টি তারা ঘোষণাপত্রে 7টি দাবি ব্যক্ত করেছেন, এবং দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যাতে বাস্তবায়ন হয় সে ব্যাপারেও
ব্যাপারেও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা গতকালকে সদর রোড, ফলপট্টি কিংবা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন এবং লিফলেট বিতরণ করেছেন, জনসংযোগ করেছেন। আজকে তারা নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকাটি যেখানে রয়েছে সেখানে তারা এই জনসংযোগ করছেন এবং সাধারণ মানুষের কাছে কাছে গিয়ে কিন্তু তারা এই দাবিগুলোর কথা তুলে ধরছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই যে গণ অভ্যুত্থান সে কথা তুলে ধরছেন, 24-এর কথা তুলে ধরছেন এবং এই ধরার মাধ্যমেই তারা বলতে চাচ্ছেন যে আগামীতে সুষ্ঠু রাষ্ট্র কাঠামো তৈরিতে যেন তারা একত্রে থাকে, তাদের সাথে সহযোগিতা করে এবং আগামীতে যাতে গত 15 বছরের মতো সেই সময়টা আবার ফিরে না আসে, আগামীর বাংলাদেশ যেন অনেক সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং সকলের অধিকার নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই কিন্তু তাদের আজকে এই রাস্তায় নেমেছেন তারা এবং তাদের সাথে একমত পোষণ করার দাবিও তারা করছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বন্যা। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। ভোলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিস্তারিত জানাতে ভোলার ইলিশ চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, সার্জিস আলমের কি কর্মসূচি রয়েছে জানতে চাই। বন্যা, আজ সকালে ঢাকা থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক অধিকার ফোরামের যেই অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি ঢাকা থেকে বাই রোডে ভোলা এসেছেন মূলত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জনমনে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি আজকে ভোলায় এসেছেন এবং আজ সকালে যেই ভোলায় গত 4ই আগস্ট যেই শহীদ হয়েছিলেন জসিম, তার বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন এবং তার পরিবারের সাথে কুশল বিনিময় করেছেন, তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এর পরপরই কিন্তু ভোলার যে বাংলা স্কুল মোড় রয়েছে সেখান থেকে সদর হয়ে বরিশাল দালান হয়ে কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি লিফলেট বিতরণ এবং গণসংযোগ করে যাচ্ছেন যাতে করে জুলাই বিপ্লবের যেই 6 দিন ব্যাপী জুলাই বিপ্লব ঘোষণাপত্রে 6 দিন ব্যাপী জনসংযোগ রয়েছে তার অংশ হিসেবে কিন্তু তিনি কার্যক্রম পরিচালনা করছেন। এর পরপরই কিন্তু তিনি ভোলার যেই ইলিশ চত্বর রয়েছে যেখান থেকে গত 4ই আগস্ট দ্বীপ জেলা ভোলার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা প্রথম গণজোয়ারের যে ডাক দিয়েছেন, যেখান থেকে আন্দোলনের শুরু হয়েছিল সেখানে কিন্তু তিনি পথসভা করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে ভোলার চক বাজারে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি সাধারণ মানুষের সাথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যাতে জনমনে পৌঁছায় সেই জন্য কিন্তু লিফলেট বিতরণ করার চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এর পরবর্তীতে তিনি ভোলার যেই ইলিশ চত্বর রয়েছে সেখানে যাবেন, সেখানে গিয়ে পথসভায় যেই ভোলার যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন এবং সাধারণ জনগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য দিবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে ভোলা জেলায় যেই জুলাই বিপ্লবের যেই আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু প্রায় 46 জন কিন্তু ভোলা জেলায় কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং গত 4ই আগস্ট একজন জসিম নামে একজন কিন্তু ভোলায় গুলিবিদ্ধ পুলিশের গুলিতে নিহত হয় এবং 22 জন কিন্তু গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এই জুলাই বিপ্লবে যতক্ষণ মানুষ মারা গিয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কিন্তু তিনি ভোলা থেকে চরপেশন পর্যন্ত কিন্তু তিনি যাবেন এবং তাদের খোঁজ খবর নেওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি এবং প্রতিটি উপজেলায় ভোলার লালমোহন, চরপেশন, বড়ালদি, দৌলতপুর প্রতিটি উপজেলায় কিন্তু তিনি এই লিফলেট বিতরণ করবেন এবং জনসংযোগে যুক্ত হবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি বলে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। বন্যা। প্রায় 20 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 2 লাখ মানুষ। আগামী বছরের মধ্যে কাজ শুরুর কথা বলছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। কাউসার আহমেদের প্রতিবেদন। প্রায় 2 দশক আগে শুরু হয় টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। কথা ছিল 1.5 বছরে শেষ হবে নতুন ভবনের নির্মাণ ও পুরনো ভবনের সংস্কার কাজ। তবে 20 বছরেও আলোর মুখ দেখেনি 4,96,00,000 টাকা ব্যয়ের এই প্রকল্প।
নির্মাণাধীন ভবন পরিত্যক্ত অবস্থায় থাকায় ভুতুড়ে রূপ নিয়েছে। রোগী ও স্বজনরা বলছেন, পুরাতন ভবনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। এছাড়া ইকো ইসিজি মেশিন না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মেশিনটা আসলে আমাদের ইকো হতো, ইসিজি হতো, হাড়ের ডাক্তার আসতো। আরেকটা ভবন হইলে জায়গাটা অনেক ভালো হবে, সবাই মানে চিকিৎসা আমরা ভালোভাবে পেয়ে থাকবো। আরো রোগী ভিড় হয়ে থাকে, ডাক্তার কম, পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাচ্ছে, পাশাপাশি ক্লিনিকে রেফার করে, এক্ষেত্রে লোকদের বাড়তি টাকা খরচ হয়। পুরাতন ভবনে জায়গা সংকটের কারণে অনেক মেশিন বসানো সম্ভব হচ্ছে না। এতে চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে দাবি চিকিৎসকদের। নতুন ভবনটা যদি চালু হতে পারে তাহলে আমি বলবো রোগীদের জন্য যে সুবিধা, রোগীরা অনেক বড় একটা হসপিটাল পাবে, সেখানে বেশি রোগী ভর্তি থাকতে পারবে, এবং ডক্টরদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা প্রত্যেক আলাদা রুমে আরেকটু ভালো করে আরেকটু জায়গা নিয়ে রোগী দেখতে পারবো। 2005 সালে কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। ওই বছরের 24 সেপ্টেম্বর 2টি 4তলা, একটি দোতলা ও একটি একতলা ভবন নির্মাণ এবং পুরনো ভবন সংস্কারে কাজ শুরু করে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঠিকাদারি প্রতিষ্ঠান। 2006 সালে ঠিকাদার টাকা তুলে নিলেও এখনও বাকি 68% কাজ। প্রতিষ্ঠানটির দাবি, নানা কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি। চিফ ইঞ্জিনিয়ার চেঞ্জ হইল, তারপরেও যোগাযোগ করলাম, আর কোনো সুরাহা হয় নাই। আমাদের প্রায় শেষ পর্যায়ে ছিল, আমাদের হিসাবে ছিল প্রায় 90% কাজ। স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন ভবনটি দ্রুত চালু করতে দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতাল ভবন ও কোয়ার্টার চালু হলে সেবার মান আরও বাড়বে। আর চলতি বছরের মধ্যে বাকি কাজ শুরু করার আশ্বাস স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের। অবশিষ্ট কাজের জন্য আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের পরবর্তী ওপিতে এটা ইনক্লুড করা হয়েছে। ওপিটা অনুমোদন হইলে আবার টেন্ডার করে অবশিষ্ট কাজ ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। এই অবস্থায় শতভাগ চিকিৎসা সেবা পেতে দ্রুত সময়ের মধ্যে নির্মাণাধীন হাসপাতাল ভবনগুলোর কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এখন টাঙ্গাইল। তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কারাটে প্রতিযোগিতা। অংশ নিয়েছে চট্টগ্রাম বিভাগের 8 জেলার 180 জন প্রতিযোগী, যাদের মধ্যে 100 জনই নারী প্রতিযোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির কুমার সুজিত রায় জিমনেশিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, কারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ কেমন দেখছেন এবং কি কি আয়োজন রয়েছে জানতে চাই। ধন্যবাদ জানিয়ে আপনাদের উপস্থিত হয়ে ছোট বড় উৎসাহিত করতে চাচ্ছেন, তার জন্য আপনাদের আপনি জানেন যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে দেশব্যাপী তারুণ্যের উৎসব। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। শামিল হয়েছে সম্মানিত সুধী, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে আসছেন মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা। এরপরই আসলে এটি শুরু হয়েছে এবং আজকে যেটি বলা যায় যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের প্রথম যে সুতোকন কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে রাঙ্গামাটিতে। বলা যায় এখানে 8টি জেলা, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া, এই 8টি জেলা এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়া যুক্ত হয়নি এখন পর্যন্ত, বাকি 7টি জেলা এখানে যুক্ত হয়েছে। বলা যায় যে তারা আসলে অনেক ঘুরে এখানে এসেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে। এখন উদ্বোধনী প্রক্রিয়া কিছুক্ষণ মধ্যে শুরু হয়েছে এবং এখন এইখানে উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ এবং পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন অন্যান্য কর্মকর্তারা। যেটি বলা যায় যে এখানে 7 বছর থেকে 17 বছর বয়সী যে খুদে কারাতে প্রতিযোগী রয়েছেন, একই সঙ্গে যে প্রাপ্ত বয়স্ক, বিশেষ করে সিনিয়র সদস্যরাও এখানে অংশ নিয়েছেন। এই দুই ক্যাটাগরিতে অন্তত 50 অর্ধশতাধিক ইভেন্টে এই খেলাটি অনুষ্ঠিত হবে আজ এবং আগামীকাল, 2 দিন ব্যাপী। এরপরেই মূলত পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। একটুখানি বলে রাখি যে আয়োজকরা আছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বিশেষ করে তরুণ যে প্রজন্ম এবং নতুন যে প্রজন্ম, এদেরকে মোবাইলে যে আসক্তি, বিশেষ করে যে সময় ব্যয় করেন তারা মোবাইলে গেম নিয়ে এবং অন্যান্য কাজকর্ম নিয়ে, এর সঙ্গে মাদক এবং যে সন্ত্রাসের ভয়াবহতা, এই বিষয়গুলো থেকে দূরে রাখার জন্য তরুণ প্রজন্মকে এই কারাতেমুখী করার যে উদ্যোগ সেটি আসলে তারা নিয়েছেন এবং সেটি বেশ জাঁকজমক ভাবে রাঙ্গামাটিতে পালিত হচ্ছে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শেষ হবে এবং তারা আশা করছেন আরো নতুন প্রজন্ম এই কারাতে ক্রিয়া নৈপুণ্য রয়েছে সেখানে তারা যুক্ত হবে। এই ছিল রাঙ্গামাটি কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে।
রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। শেষ করছি এখন জনপদে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।